যমুনার গর্ভে বিলীন মানিকগঞ্জের ভারাঙ্গা স্কুলের 3 তলা ভবন। পানি বৃদ্ধির পর থেকেই ছিল ঝুঁকিতে, অনিশ্চয়তায় শিক্ষক শিক্ষার্থীরা। ঈদের ছুটিতে লোকে লোকারণ্য পর্যটন স্পটগুলো, কারো উত্তাল সমুদ্রে মাতামাতি, কেউ উপভোগ করছেন মেঘ পাহাড়ের সৌন্দর্য। আমরা একটা পাহাড়ে গেছিলাম, তারপর লুসাই গ্রামে গেছিলাম, অনেক ভালো লাগছে। অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে, এজন্য ভালো লাগছে। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে নির্বাচনের পরিবেশ থাকে না, মন্তব্য বিএনপি নেতা দুদুর। এপ্রিলে ভোট ধরে রোড ম্যাপ দেবে কমিশন, বললেন আসিফ মাহমুদ। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। পশুর চামড়ার দাম সবার কম পাওয়ার তথ্য সঠিক নয়, জানালেন শিল্প উপদেষ্টা। নাটোরের চক বৈদ্যনাথের আড়তে সংরক্ষণের ব্যস্ততা। সরকার নির্ধারিত চামড়ার মূল্য যেটা দিয়েছিলেন তার চেয়ে বেশি বেচা কিনা হয়েছে। ট্রেনারি মালিকরা 8 থেকে 10 দিনের পর আমাদের নাটোর মার্কেটে প্রবেশ করেন, এবং আসার পর আমি মনে করি আমাদের চামড়ার ভাবটা আরও চাঙ্গা হবে। উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি চায় খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চল। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শঙ্কাই শেষ পর্যন্ত হলো সত্যি। যমুনার গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেল মানিকগঞ্জের একটি স্কুলের 3 তলা ভবন। ঈদের দিন দুপুরে দৌলতপুর উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যমুনায় পানি বৃদ্ধির পরপরই তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকিতে ছিল ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীতে ধসে পড়ে, তারপরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। শঙ্কা ছিল যে কোনো মুহূর্তে পুরো ভবনের বিলীনের। ঈদের দিন সেই শঙ্কায় সত্যি হলো। 3 তলা ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন মানিকগঞ্জের সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, স্কুল ভবন ঝুঁকিতে পড়ার পর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? এখন শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে, এ নিয়ে কি জানতে পারলেন? ছোহার, এই স্কুলটি কিন্তু 2022 সাল থেকে আসলে এই ভাঙন ঝুঁকির মধ্যে পড়ে, এবং একটু একটু করে ভাঙতে ভাঙতে আজকের এই অবস্থা কিন্তু দাঁড়িয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে 22 সাল থেকে 2 দফায় সেখানে বালুর বস্তা ফেলে এই স্কুলটি কিন্তু রক্ষার চেষ্টা করা হয়েছিল। এবং এবারও যখন যমুনা নদীতে যখন পানি বৃদ্ধি যখন শুরু হয়, তখন ভাঙন ঝুঁকিতে ভয়াবহ অবস্থা যখন তৈরি হয়, তখন আসলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা আরেকটি প্রকল্প নেওয়ার চেষ্টা চলছিল। সেখানে কয়েক দফা তারা সেখানে ভিজিট করে এবং তারা সেখানে বালুর বস্তা ফেলে আবারও পরিকল্পনা একটা ছিল, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি। শেষ পর্যন্ত বালুর বস্তা ফেলার আগেই কিন্তু এই স্কুলটি কিন্তু পুরোপুরি কিন্তু নদীতে কিন্তু ধসে পড়লো। এবং ঈদের আগে থেকেই এটি ঝুঁকির মধ্যে ছিল। শুক্রবার রাতে কিছু অংশ এবং সবশেষ শনিবার পুরো অংশটা আসলে বিলীন হয়ে গেল। এবং আরেকটি যে তথ্য আমরা যেটা জানতে পেরেছি, যে এই অবস্থার মধ্যেও জনস্বাস্থ্য প্রকৌশল থেকে, শিক্ষা প্রকৌশল থেকে সেইখানে একটি ওয়াশ ব্লক তৈরি কাজ শেষ করেছে মার্চের দিকে। সেখানে প্রায় 8 লক্ষ টাকা কিন্তু খরচ করা হয়েছে। এবং স্কুল সংশ্লিষ্ট যারা রয়েছেন, আশপাশের লোকজন যারা রয়েছেন, তারা বলেছেন যে আসলে এই ঝুঁকির মধ্যে এই 8 লক্ষ টাকার কাজ করতে আসলে তারা প্রথম দিকে বাধা দিয়েছিল, যে আসলে এর মধ্যে কাজ না করাই ভালো। কিন্তু সেই কথা কিন্তু আসলে সংশ্লিষ্ট তারা শুনেননি, এবং সেই ওয়াশ ব্লকটি চলে গেছে, স্কুলটি কিন্তু চলে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই চরাঞ্চলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বড় স্থাপনা করার আগে আসলে ভালো করে যাচাই বাছাই করে করা উচিত, এবং সংশ্লিষ্টদের আসলে আরও সতর্ক থাকার কথা কিন্তু বলছেন পানি উন্নয়ন বোর্ড। ছোহার। বিএম খোরশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো। আজও ঢল নেমেছে মানুষের। পরিবার পরিজন আর বন্ধুদের সাথে আনন্দে মাতামাতি। পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রোদ মাখা সমুদ্র স্নান,
সৈকতের বালুচরে আনন্দ উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। ঈদের লম্বা ছুটি, তাই কক্সবাজারে ঢল নেমেছে মানুষের। সুগন্ধা, কলাতলী, লাবণী সহ সৈকতের প্রতিটি পয়েন্টেই উপচে পড়া ভিড়। হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেকে বেড়াচ্ছে ভ্রমণ পিপাসুরা। অনেক ভিড়, কিন্তু যখন ঢেউটা আসে সমুদ্রে অনেক ভালো লাগে। কক্সবাজার আসছি গতকাল, আর 3 দিন থাকবো। এই ঈদের ছুটিটা পুরো বেড়ায় নিবো এই কক্সবাজার। ফ্যামিলি সহ এসেছি, সবাই মিলে এনজয় করছি, ভালো লাগছে অনেক। জমজমাট সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল সহ সবখানেই বেড়েছে সমাগম। মেঘ পাহাড় ঘেরা অপরূপ পরিবেশ, পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারায় মেতে উঠছেন সবাই। জলের স্রোত, তারপর পাহাড়, সমুদ্র দেখে অনেক ভালো লাগছে। অত্যন্ত সুন্দর লাগছে, কারণ প্রকৃতি নির্ভর এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বারবার এখানে আসে। পার্বত্যাঞ্চলেও একই চিত্র। রাঙামাটির ঝুলন্ত সেতু, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা আর সাজেকে পর্যটকদের ভিড়। বান্দরবানে বগালেক এবং তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় সেখানেও দর্শনার্থীদের সমাগম। খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণা সহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ঢল। আমরা একটা পাহাড়ে গেছিলাম, তারপর লুসাই গ্রামে গেছিলাম, অনেক ভালো লাগছে। আমি এবং আমার ফ্যামিলি, আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে আসছি এবং আমার এই প্লেসটা অনেক ভালো লাগছে। ক্রিসমাস পর বান্দরবানের বগালে খুলে দিয়েছে। সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ। আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। লোকে লোকারণ্য শহরের বিনোদন কেন্দ্রগুলো। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে হই হুল্লোড়। মিউজিকের সাথে নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস ঘুরতে যাওয়া মানুষের। অনেক সুন্দর প্লেস, খুব ভালো লাগছে। ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে, ভাবিদের সবাইকে নিয়ে আসছি, খুব এনজয় করছি, ভালো লাগছে। অনেকগুলো রাইডস রয়েছে, এর মধ্যে সুইংস রয়েছে, অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে, এজন্য ভালো লাগছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগানেও বেড়াতে গেছেন অনেকে। একই চিত্র সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদ উদযাপন এবং ঘোরাঘুরির বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেটের জাফলংয়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রহমান রিপন। রিপন, বিকেল গড়িয়েছে, জাফলংয়ে পর্যটকদের সমাগম এখন কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোহার, শেষ বিকেল, যদিও দিনভর প্রচণ্ড রোদ উপেক্ষা করেই পর্যটকরা জাফলংয়ে তাদের ঈদের যে আনন্দ সেটা উপভোগ করছিলেন। এই শেষ সময়ে আমরা এসেছি যেখানটি সবচেয়ে অন্যতম আকর্ষণ, যে মায়াবী ঝর্ণা রয়েছে, সেই মায়াবী ঝর্ণায় রয়েছে। মায়াবী ঝর্ণাতেই মূলত পর্যটকরা এসছেন এবং এখানকার যে অবস্থা দেখতেই পাচ্ছেন। এখানে ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে যারা উপরে যাচ্ছেন তাদেরকে বারবার নিষেধ করা হচ্ছে, কিন্তু পর্যটকরা কিন্তু মানতে নারাজ। কারণ যেখানেই ঝর্ণার পানি পড়ছে সেখানেই গা ভিজিয়ে এই আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। যদিও কিছুটা ঝুঁকি রয়েছে, বিশাল বড় বড় পাথর রয়েছে, সেই পাথর থেকে পিছলে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দিনভরই পর্যটকদের নানাভাবে নির্দেশনা দিয়েও সেটা কিন্তু থামানো যায়নি এবং কখনোই এই যেখানে যারা পর্যটকরা আসেন তাদেরকে থামানো যায় না। এখানে যারা আসেন অনেকেই এখানে সরাসরি চলে আসেন। জাফলংয়ের যারা পর্যটক এখান থেকে ফিরেই তারা পিয়াইন নদীতে যান, পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গা ভিজিয়েই মূলত শেষ করেন দিনের যে তাদের যে কার্যক্রম সেগুলো। এবং এর পাশাপাশি এখান থেকে বেশ কিছু পর্যটক কিন্তু পাশের যে একটি খাসিয়া পল্লী রয়েছে সেখানকার মানুষের জীবনযাত্রা দেখতে যান। এর পাশে একটি চা বাগান রয়েছে, সেখানেও কিন্তু দিনভর অনেক ভিড় আমরা দেখছিলাম। এই মুহূর্তে একদম শেষ সময় বলতে গেলে আর আধা ঘন্টার মতো পর্যটকরা সময় পাবেন এখানে থাকার, আর তারপরেও কিন্তু ভিড় কমছে না। সোহার, রিপন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী সোহানুর রহমান সোহান। একটু সোহানের সঙ্গে কথা বলতে চাই। সোহান, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক সহ দর্শনীয় স্থানগুলো কতটুকু জমেছে, সেখানে কেমন ভিড় দেখছেন, আর বিশেষ কোনো আয়োজন কি ঈদ উপলক্ষে করা হয়েছে কিনা জানতে চাই। আমরা সকাল থেকেই সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের অবস্থান নিয়েছি। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি তাহিরপুরের যে নৌকা ঘাটগুলো রয়েছে সেই নৌকা ঘাটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। আমরা এসে এখানে কোনো নৌকা পাইনি। আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে একটি নৌকা তাও আমরা শেয়ারে পেয়েছি।
অর্থাৎ পর্যটকদের এত পরিমাণ উপচে পড়া ভিড় যে এখানে কোনো বাহনই পাওয়া যাচ্ছে না। আমরা টাঙ্গার হাওরে এসে দেখেছি শত শত হাজার হাজার পর্যটক এখানে এসে গোসলে নেমেছেন। তারা হাওরের পরিবেশ প্রকৃতি দেখছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে হাউস বোটের সারি রয়েছে। এখন টাঙ্গার হাওরের সময় শেষ, অর্থাৎ 12টা থেকে 4টা পর্যন্ত টাঙ্গার হাওরে পর্যটকরা থাকুন। তারপরই ঠিক পাশে শহীদ সিরাজ লেক, যেটিকে নীলাদ্রি লেক হিসেবে সবাই চিনে, সেই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে চলে যান। এটি অন্যতম একটি পর্যটন স্পট। এই হাউস বোটগুলো এখন সেই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়ে জানিয়ে রাখি, টাঙ্গার হাওরের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির কিন্তু কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। পর্যটকরা তাদের উচ্ছিষ্ট যে প্লাস্টিক রয়েছে, যে চিপস রয়েছে, সেই প্লাস্টিক চিপস হাওরে ফেলে পরিবেশ নষ্ট করছেন। এবং পাশাপাশি যেটি সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল উচ্চ স্বরে সাউন্ড বক্স দিয়ে গান বাজানো, যেটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তারা সেটিও অমান্য করছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে টাঙ্গার হাওরের সর্বশেষ খবর। আমরা নীলাদ্রি লেকের পরবর্তী খবর জানাবো পরের সংবাদ। আপনাকে সোহান অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এবার নরসিংদী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুবের সাথে কথা বলতে চাই। আয়ুব, আপনি তো বরাবরই আমাদেরকে জানাচ্ছেন সেখান থেকে কি অবস্থা, সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতে এখন ঈদের আমেজটা কোন পর্যায়ে আছে, মানুষের ঢল কেমন দেখছেন এই মুহূর্তে, সবটুকুই জানাবেন। এখন বিকেল, আমি সেই সকাল থেকে গ্রিন হলিডে পার্ক রয়েছে, তো এখানে কিন্তু সকাল বেলা 10টার পর থেকেই দর্শনার্থীদের আনাগোনা। 2 দিন আগে ঈদের প্রথম এবং দ্বিতীয় দিনের তুলনায় আজকে তৃতীয় দিন কিন্তু এখানে দর্শনার্থীদের আগমন সেই বেলা 10-11টার পর থেকে বেড়েছে। এবং এই গ্রিন হলিডে পার্কের যে 26টি রাইড রয়েছে, সেই রাইডগুলোতে কিন্তু তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসবে মেতেছেন। আর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি সোহাগ, যে এখানকার আসলে এই নরসিংদী ড্রিম হলিডে পার্কে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ উপলক্ষে বিশেষ করে সবচেয়ে বেশি মানুষের দর্শনার্থীদের আনাগোনা এখানে হয়। আর এখানে প্রত্যেকটি রাইডের ক্ষেত্রে আসলে এখানে প্রবেশের ক্ষেত্রে রয়েছে 350 এবং শিশুদের ক্ষেত্রে 250 টাকা করে টিকিট তাদের গুনতে হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে যে এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি ঈদেই কিন্তু নতুন নতুন রাইড সংযোজন করেন, যেন দর্শকদের দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য। আর এই আজকে যেই তীব্র গরম গিয়েছে, সেই আসলে দাবদাহের জন্য আসলে দর্শনার্থীরা এই পার্কে ঘুরে বেরিয়েছেন। তো তাদের স্বাস্থ্যের দিকেও নজর রেখেছে এখানকার কর্তৃপক্ষ, তারা মেডিকেল টিম। আয়ুব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সবশেষ রংপুরের কাউনিয়ায় তিস্তা ব্রিজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। আজকে ঈদের তৃতীয় দিন, 2 দিন পর সবাই একটু ঘুরতে বেরিয়েছে এবং আপনি যে এলাকায় আছেন সেই এলাকাটিও বেশ জনপ্রিয়। আজকে বেড়াতে যাওয়া মানুষের সংখ্যা সেখানে কেমন দেখছেন এবং তাদের উচ্ছ্বাস সম্পর্কে জানাবেন। উচ্ছ্বাসের কথাটা যদি বলি, এটি হচ্ছে যেহেতু প্রাকৃতিক পরিবেশ, কাউনিয়ার যে তিস্তা ব্রিজ এবং তিস্তা যে ব্রিজ আছে, অর্থাৎ 2টি ব্রিজ এখানে আছে, একটি হচ্ছে সড়ক সেতু এবং একটা রেলওয়ে সেতু, ঠিক তার পাশে কিন্তু এরই মধ্যে আপনি দেখবেন যে অনেক রোদ এখন, তারপরে অসংখ্য মানুষ এখানে এসেছেন তারা নির্মল বিনোদনের জন্য। এখানে যারা মূলত এসেছেন তারা সবাই পারিবারিক বলয়েই এখানে লোকজন বেশি আছে। এছাড়াও আমরা দেখছি যে এই নদীর ঠিক ঘাটে বেশ কিছু যে তরুণী আছেন তারা নিজেদের মতো গান বাজনা তারা করছেন। অর্থাৎ এখানে যেভাবে চাইছেন তারা সেভাবেই কিন্তু এখানে এই বিনোদনে মেতে উঠেছেন। এবং আমরা বেশ কিছু নৌকা দেখেছি, সেই নৌকাগুলো যদি আপনাদেরকে একটুখানি দেখানো যায়, যে নৌকায়ও কিন্তু উঠে অনেকজন এই যে পানি যে আছে, তিস্তার যে পানি, সেই সামান্য যে পানিটুকু আছে, এই পানিটুকুতে তারা কিন্তু নির্মল বিনোদন নেওয়ার চেষ্টা করছেন। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চয়তায় না পড়ে যায় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারে বড় লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। জামায়াত আমির বলেন, নির্বাচনের সম্ভাব্য একটি সময় উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা, তিনি তার সেই ওয়াদা রাখবেন বলে আশা করেন ডক্টর শফিকুর রহমান। আহ্বান জানান প্রবাসীদের ভোট নিশ্চিতের, ভোট যেন সুষ্ঠু হয় এবং ভোটাররা যেন পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন, সেজন্য দেশবাসীকে পাহারাদারের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়,
জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। এপ্রিলে নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বিমত নেই, তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বলেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেখা গেছে নির্বাচনকালীন সময়ে ক্ষমতা, কালো টাকা এবং পেশি শক্তির অপব্যবহার হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচনে দরকার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যেখানে ছোট বড় সব দলই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে অংশ নিতে পারবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বর্জ্য পরিশোধনাগার সিইটিপি নিয়ে বিগত সময়ে যাদের দায় আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাজ করছে দুদকও। সকালে চামড়া নগরীতে পরিদর্শনের সময় এমন তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শিল্পের সক্ষমতা বাড়াতে সহসায় কাজ শুরু হবে। তার দাবি, যারা ভালোভাবে চামড়ায় লবণ লাগাতে পেরেছে তারা ন্যায্য দাম পেয়েছে। এক দশকেও ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু হয়নি। উদ্যোক্তারা গত সরকারের সময় এ বিষয়ে উদ্যোগ তাগিদ দিলেও কোনো কাজ হয়নি। আন্তর্জাতিক পরিসরে শর্ত পালনে ব্যর্থ হওয়ায় মেলেনি লেদার ওয়ার্কিং গ্রুপ LWJ সনদ। সকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ট্যানারি পল্লী পরিদর্শনে আসলে আবারও সিইটিপির বিষয়ে দাবি উঠে। উপদেষ্টা আশ্বস্ত করলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, পাশাপাশি সক্ষমতা বাড়াতে সহসাই কাজ শুরু হবে। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে, আপনারা জানতে পারছেন এবং আরো জানতে পারবেন। শিল্প উপদেষ্টা মতবিনিময় করেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাথে। প্রশ্ন উঠে চামড়ার দাম নিয়েও। জানানো হয় সবাই কম দাম পেয়েছে, তা সঠিক নয়। দুইটা জিনিস হয়েছে, চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়ে আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার মান নষ্ট হয়ে যায়, আপনি বাজারে গিয়ে তো আপনার পচা মাছ কিনবেন না। সুতরাং আপনি যে রাতে 3টা বাজে 4টা বাজে যদি আপনি চামড়াটা নিয়ে আসেন লবণবিহীন ভাবে, সেটা তো আপনার গুণগত মান নষ্ট হবে। সেটা আপনার দেখা গেছে 400 টাকা 500 টাকা বিক্রি করে চলে গেছে। 1,05,00,000 পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। গত 15 বছরের চামড়া শিল্পের যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা এত দ্রুত ভাঙা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে যশোরে চামড়ার হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের চামড়া শিল্পের স্বার্থ ও ভবিষ্যৎ নিয়ে কাজ করছে, যা দেশের ইতিহাসে অন্য কোনো সরকার করেনি। ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রণোদনা 220 কোটি টাকা ঈদের আগে দিয়েছে সরকার। সেই সাথে চামড়ার মূল্য নির্ধারণ ও 7.5 লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। এর আগে সাতক্ষীরায় একটি বিদ্যালয়ের 70 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেনি, সো ওইটা মার্কেট প্রাইস ফিক্স করবে। আর অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে, নষ্ট চামড়ার মূল্য নেই। বিভিন্ন স্থানে চামড়া আসতে শুরু করেছে নাটোরের চকবৈদ্যনাথে। লবণ মাখিয়ে সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা। সরবরাহ করা হবে ঢাকা ট্যানারিগুলোতে। এবারও নগদ অর্থেই বিক্রির আশা আড়তদারদের। পাচার আর বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে চামড়া আসছে নাটোরের চকবৈদ্যনাথের আড়তে। সেগুলো গুদাম ও আড়তের বাইরে সংরক্ষণ করছেন শ্রমিকরা। দিন কাটছে কর্মব্যস্ততায়।
চামড়াগুলা সাজাইছি, সাজায় লবণ দিছি, ঝিল দিছি। ট্যানারিওয়ালারে উদ্দেশ্যে আমরা লবণজাত করে রাখতেছি। 30-35টি জেলা থেকে আরও চামড়া আসবে, লবণযুক্ত চামড়া আসবে। তখন ঢাকা থেকে ট্যানারির মালিকরা আসবে। আমরা আশা করছি নগদ টাকায় আমরা বেচাকেনা করতে পারব। চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা বাড়ানো হয়েছিল, তবে তা সহনীয় বলেই দাবি আড়তদারদের। আশা এবারও নগদে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির। কাঁচা চামড়া যতটুকু পেরেছি বিক্রয় করার চেষ্টা করেছি, আর বাকি যেই চামড়াগুলো থেকে গিয়েছে সেগুলো আমরা লবণজাত করছি। লবণ দিয়ে গুদামজাত করলাম, আমরা ট্যানারির মালিকের কাছে আমরা ভালো মূল্যের দাম পাবো। মৌসুমী ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন। দেশের বিভিন্ন স্থানে কেউ কেউ ভাগাড়ে ফেলছেন চামড়া। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, সরকার নির্ধারিত মূল্যেই বেচাকেনা করেছেন তারা। ধীরে ধীরে বাজার চাঙ্গা হয়ে উঠছে। সরকার নির্ধারিত চামড়ার মূল্য যেটা দিয়েছিলেন তার চেয়ে বেশি বেচা কিনা হয়েছে। ট্রেনারি মালিকরা 8 থেকে 10 দিনের পর আমাদের নাটোর মার্কেটে প্রবেশ করেন এবং আসার পর আমি মনে করি আমাদের চামড়ার ভাবটা আরও চাঙ্গা হবে। এ সময়টায় চামড়া পাচার বড় দুশ্চিন্তার বিষয়, তাই এ বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বিজিবির সাথে যোগাযোগ আমাদের আছে, যৌথ বাহিনীর সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যেন কোনো অবস্থায় সরকারের নীতির বাইরে কোনো ধরনের চামড়া পাচার অথবা কোনো কিছু না হয়। নাটোরের চকবৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে। এখানকার ব্যবসায়ীদের প্রত্যাশা 4 থেকে 5 দিন পরে দেশের অন্তত 35 জেলার লবণযুক্ত চামড়া আসবে এই বাজারে। তখন ঢাকার ট্যানারি মালিকদের কাছে নগদে চামড়া কেনাবেচা শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ভয়াবহ আগুনে পুড়ল গাজীপুর কোনাবাড়ির একটি ঝুটের গুদাম। দুপুরে আমবাগ এলাকার একটি গুদামে হঠাৎই আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল। ঘটনাস্থলে গিয়ে প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। ঈদের ছুটিতে গুদাম ফাঁকা থাকায় হতাহতের ঘটনা হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুলনায় ট্রাক ইজি বাইক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে রূপসা সেতুর দারোগার লিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, ইজি বাইকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান ইজি বাইক চালক ও এক যাত্রী। গুরুতর আহত 4 জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমাদের বিয়ে আজকে গায়ে হলুদ, সেখানে আসার পথে আর কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অটো আসতেছে রং সাইড থেকে আর ট্রাক যাচ্ছে রাইট সাইড থেকে। ট্রাকের বাম সাইডের চাকা বাস্ট হওয়ার পরে ওই অটোর সাথে মারছে, জায়গায় 2টা ডেড। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দের 1/3 দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের জন্য বরাদ্দের দাবি উঠেছে। বলা হচ্ছে এর মাধ্যমে দীর্ঘ উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি পেয়ে সুষম উন্নয়নের স্রোতে উঠবে এই অঞ্চল। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে 27,224 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল 24,696 কোটি। কৃষিতে বাজেট বাড়লেও উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চলের জন্য এই খাতে আলাদা কোনো বরাদ্দ হয়নি। অথচ উত্তরের উৎপাদিত ধান, আলু, আম, সবজি সহ অন্যান্য খাবারের যোগান যায় পুরো দেশে। এমন বাস্তবতায় এই অঞ্চলের জন্য প্রস্তাবিত কৃষি বাজেটের 3 ভাগের 1 ভাগ বরাদ্দের দাবি সুশীল সমাজের। অর্থনীতিবিদরা বলছেন, এই সরকারের আকাঙ্ক্ষার বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলে 4টি হাবও বিদ্যমান, শুধু বাস্তবায়ন দরকার। বৃহত্তর রাজশাহী এবং রংপুর অঞ্চল, উত্তরাঞ্চল আমরা যেটা বলি, সেখানে 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ আমাদেরকে দিতে হবে। হিমাগার দরকার, এখানে আমার হচ্ছিল গবেষণাগার দরকার, এখানে আমার ফল আছে, সেটার জন্য আমার আলাদা পরিবহন দরকার। দিনাজপুরের ক্ষেত্রে চালের ক্ষেত্রে দেখি যে কৃষি অঞ্চল যেটি গঠিত হবে সেখানে চালকে ফোকাস করতে হবে। রংপুর অঞ্চলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আলুকে ফোকাস করতে পারি। ওদিকে যদি আমরা নওগাঁর ক্ষেত্রে ধান, আম। কৃষক নেতারা বলছেন, বৈষম্য দূর করতে হলে উত্তরাঞ্চলের কৃষিখাতকে বাজেটে সুনির্দিষ্ট করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন, উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রে ইকুয়ালিটির পরিবর্তে ইকুইটি পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। কৃষিভিত্তিক শিল্প কলকারখানার জন্য যে বরাদ্দ, ফুড প্রসেসিংয়ের জন্য যে বরাদ্দ, আধুনিক পেডিসাইল মানে তৈরি করার যে বরাদ্দ, এখানে উত্তরাঞ্চলের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় এখানে বরাদ্দগুলো ব্যক্তি করা দরকার। দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দর
না পেয়েই চলে এসেছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বিশেষ বরাদ্দ, অর্থাৎ আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দাবি বেকারত্ব দূর এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তুলতে এই বাজেটে বরাদ্দ দিতে হবে কৃষি খাত থেকে। আমাদের এখানে সেরকম কোনো কৃষি প্রযোজনকরণ কোনো কলকারখানা নাই, তারপরে আমাদের কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত করার মতো কোনো ব্যবস্থা নাই। তো আমরা চাচ্ছি যাতে এই বর্তমান বাজেটে এখান থেকে আমাদের এই সমস্ত করার জন্য সরকার যাতে আমাদের এদিকে উদ্যোগ নেয়। রংপুর বিগত সময় যে বরাদ্দ পেয়েছে তার থেকে বেশি পরিমাণে দিকে নজর দেওয়া হবে, এটা আমরা আশা করতে পারি। এবং আমরা যেহেতু সরকারি সিস্টেমের সাথে আছি, আমরা আশা করব এ বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। দেশের খাদ্য চাহিদার 70% খাবারের যোগান আসে এই অঞ্চল থেকেই, অথচ স্বাধীনতার পর থেকেই বাজেট বৈষম্যের শিকার উত্তরাঞ্চল। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সেই সাথে এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন।